নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। থাকছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথা। আজকে থাকছে তৃতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনো আমার আগের দুটি পর্ব দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, আগের পর্ব দুটি দেখে নিন, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার চ্যানেলের প্লেলিস্টে ভিডিওগুলি পরপর দেওয়া আছে। তাহলে চলুন আজকে শুরু করা যাক। 1928 সালের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠের পুরনো ঠাকুর ঘরের শেষ রাত্রিতে মহাপুরুষ মহারাজের কাছে বিজয়চন্দ্রের সন্ন্যাস দীক্ষা হয়। তারিখটি ছিল 1928 সালের 23শে ফেব্রুয়ারি, বাংলার 1334 বঙ্গাব্দের 11ই ফাল্গুন, বৃহস্পতিবার। 1923 সালে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে ব্রহ্মচারী বিজয় হয়েছিলেন ব্রহ্মচারী প্রিয় চৈতন্য। সন্ন্যাসের পর এবার তার নতুন নাম হলো স্বামী ভূতেশানন্দ। ইতিমধ্যেই 1927 সালের 19শে আগস্ট গুরুদেব স্বামী শারদানন্দ মহারাজের মহাপ্রয়াণ ঘটেছে। মনের মধ্যে স্বাভাবিকভাবেই জেগেছে এক তীব্র শূন্যতা। সন্ন্যাসের বেশ কিছুকাল আগে থেকে তার মনে একটা প্রবল বৈরাগ্যের প্রেরণা এসেছিল। তিনি মনে মনে সংকল্প করেছিলেন উত্তর কাশীতে তপস্যায় যাবেন। শারদানন্দজি মহারাজের কাছে গিয়েছিলেন তার আদেশ ও অনুমতি প্রার্থনা করতে, কিন্তু মহারাজের অনুমতি মিলল না। পরম স্নেহভরে গুরুদেব বললেন, এখন যেও না, সেখানে বেশি কঠোরতা করো না, শরীর খারাপ হবে। অভিমানহত শিষ্য বললেন, এই শরীর দিয়ে দেখিয়ে দেব ভগবান লাভ হয় কিনা। শিষ্যের এই তেজস্বিতায় গুরু সন্তুষ্ট হলেন অবশ্যই, কিন্তু তপস্যায় যাত্রা সম্পর্কে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন না। সেই তপস্যার অনুমতি মিলল সন্ন্যাসের পর মহাপুরুষ মহারাজের কাছ থেকে। সদ্যলব্ধ সন্ন্যাস দীক্ষা এবং গুরুর মহাপ্রয়াণ, এই দুই কারণে তার মনে তপস্যার ভাব তখন সুতীব্র হয়ে উঠেছে। সে সময় মহাপুরুষ মহারাজের ব্যক্তিগত সেবার কিছু সুযোগ তিনি পেয়েছিলেন, ফলে মনে একটা দ্বন্দ্ব এবং সংশয় শুরু হলো তার। একদিন সন্ধেবেলায় তিনি মহাপুরুষজির সেবায় নিরত ছিলেন। তখন মঠে বিদ্যুৎ ছিল, ঘরে টিমটিম করে একটা আলো জ্বলছে। ধীরে ধীরে তিনি বললেন, মহারাজ, একটা কথা বলবো বলে ভাবছি। মহাপুরুষ মহারাজজি বললেন, কি বলো? ভূতেশানন্দজি মহারাজ বললেন, আমার মনে একটা বড় সংশয় উপস্থিত হয়েছে। একবার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, একটু নির্জনে গিয়ে সাধন ভজন করি, আবার আপনার সেবা করার যে সুযোগ পাচ্ছি নিজেকে তা থেকে বঞ্চিত করতেও ইচ্ছে হচ্ছে না। কোনটা যে শ্রেয় তা বুঝে উঠতে পারছি না। মহাপুরুষ মহারাজজি শুয়েছিলেন, তাড়াতাড়ি উঠে বসলেন, খুব জোর দিয়ে বললেন, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। তারপর ধ্যান ভজন সম্বন্ধে অনেক উপদেশ দিয়ে বললেন, কোথায় গেলে অনুকূল হবে আমিও ভাবছি, তুমিও ভাবো, তবে যাওয়ার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাব জমিয়ে নাও, তাহলে খুব লাভ হবে। কিছুদিন আগে ভূতেশানন্দজি খুব অসুস্থ ছিলেন, সেই কথাটি মহাপুরুষ মহারাজ ভোলেননি। তারপর থেকে তার কাছে গেলেই বলতেন, আমি ভাবছি কোথায় গেলে তোমার ভালো হবে। জপ ধ্যান ভালো হচ্ছে তো? তোমার শরীর তো ভালো নয়, এমন জায়গায় যেতে হবে যেখানে তোমার পথ্যের ব্যবস্থা হতে পারে। একদিন মহারাজজি বললেন, তুমি কাশী যাও। কাশী হলো বাবা বিশ্বনাথের স্থান, তপস্যার খুব অনুকূল। সেবাশ্রম আছে, তোমার প্রয়োজনীয় পথ্য সেখানে পাবে। শরীর খারাপ হলে চিকিৎসার সুব্যবস্থা আছে। আমি সেবাশ্রমের অধ্যক্ষকে লিখে দিচ্ছি। যাত্রার আগে তিনি বললেন, কিছুদিন সাধন ভজন করে ফিরে আসবে। একটানা বেশি দিন বাইরে থাকা ভালো নয়, তাতে ভাবের হানি হয়। খুব আশীর্বাদ করে বিদায় দিয়ে বললেন, এ জীবনেই চরম বস্তু লাভ করতে হবে।
সেবার প্রথমে কাশীতে, পরে উত্তর কাশীতে প্রায় 2 বছর তপস্যা করলেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। পরবর্তীকালে তিনি বলেছেন, প্রথমে কাশীতে, তারপর উত্তর কাশীতে 2 বছর ছিলাম। 1928 সালে সন্ন্যাস হলো। 1928 সালের শেষে কিংবা 1929 সালের গোড়ায় যাই, 1930-এর শেষে মঠে ফিরে আসি। কর্তারা ডেকে পাঠালেন, আসামাত্র ঢাকায় পাঠালেন। ঢাকায় 1.5 বছর ছিলাম, 1930-এর শেষ থেকে 1932 সালের মার্চ পর্যন্ত। ঢাকা থেকে মঠে এসে গেলাম মহীশূর স্টাডি সার্কেলে। মঠে তারাসার পণ্ডিতের কাছে শঙ্কর ভাষ্য এবং ভামতী টিকা সহ ব্রহ্মসূত্র পড়েছিলাম। স্টাডি সার্কেলে গিয়ে পড়লাম ব্রহ্মসূত্রের রামানুজ ভাষ্য বা শ্রীভাষ্য বিখ্যাত পণ্ডিত এডিএল শ্রীনিবাসাচার্যের কাছে। স্টাডি সার্কেলে শঙ্কর ভাষ্য সহ ব্রহ্মসূত্র পড়েছিলাম বিখ্যাত পণ্ডিত সুব্রহ্মণ্য আয়ারের কাছে। তাকে আমরা সবাই বলতাম আঙ্কেল। স্টাডি সার্কেলে 1933 সালের অর্ধেক কাটিয়ে গেলাম মাদ্রাজ মঠে। সেখানে 6 মাস ছিলাম। মহীশূরে নিজে শাস্ত্র পড়তাম, আবার সাধুদেরও পড়াতাম। মাদ্রাজে যখন ছিলাম তখন শুধুই সাধুদের পড়াতাম। দ্বিতীয়বার তপস্যায় উত্তরকাশী গিয়েছিলাম 1934 সালে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ঢাকা কেন্দ্রের সহকারী কর্মসচিব ছিলেন। মহীশূর স্টাডি সার্কেল এবং মাদ্রাজ মঠে শাস্ত্র অধ্যয়নের সঙ্গে সঙ্গে আরেকটি ভূমিকায় তাকে দেখা গেল, শাস্ত্র অধ্যাপনা। মহীশূরে তার কাছে সমগ্র ব্রহ্মসূত্র পড়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। সেখানে তার কাছে আর যারা শাস্ত্রাদি পড়েছিলেন তাদের মধ্যে স্বামী ঈশ্বরানন্দজি মহারাজ এবং স্বামী বিমুক্তানন্দজি মহারাজের নাম উল্লেখযোগ্য। পরবর্তীকালে যে অসাধারণ শাস্ত্রজ্ঞান, সহজ গভীর বাগ্বৈদগ্ধ্য ও শাস্ত্র ব্যাখ্যানের জন্য তিনি সর্বজন বিদিত ছিলেন, তার বুনিয়াদ রচিত হয়েছিল বেলুর মঠ, মহীশূর এবং মাদ্রাজে। বেলুর মঠ ভিন্ন, মহীশূর এবং মাদ্রাজে শাস্ত্রপাঠ ও শাস্ত্র অধ্যাপনার স্মৃতি ভূতেশানন্দজি মহারাজের মনে চিরজাগ্রত ছিল। প্রথমবারের তপস্যার সময় মহাপুরুষ মহারাজজির কাছে তিনি যে প্রেরণা ও পথ নির্দেশ পেয়েছিলেন তা কোনোদিন তিনি ভুলতে পারেননি। একটি ঘটনা মাঝে মাঝে তার কাছে অনেকে পরবর্তী জীবনে শুনেছেন। উত্তরকাশীতে তখন সংঘের সাধুদের কুঠিয়ার অভাব। একজন সাধু কুঠিয়া করার জন্য টাকা পাঠাতে চাইলেন। মঠের যারা তখন সেখানে তপস্যা করছিলেন তারা ওই ব্যাপারে স্বামী ভূতেশানন্দজিকে উদ্যোগী হতে বলায় তিনি মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন। মহাপুরুষজি উত্তরে লিখলেন, দেখো, এখানে আমাদের বহু জায়গায় অনেক ঘরবাড়ি হচ্ছে। ঘরবাড়ি করতে হলে এখানে চলে এসো। আর যদি তপস্যাই করতে হয় তো ওসব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে তার উপর নির্ভর করে থাকো। ওখানে থাকবে পরগৃহে সুখী সর্পবৎ, তার উপর নির্ভর করে নিরালম্ব হয়ে থাকবে। মহাপুরুষজির এই সুস্পষ্ট নির্দেশ ও সতর্কবাণীতে ভূতেশানন্দজির ওই চিন্তা মুহূর্তে দূর হয়ে গেল। 1934 সালের 20 ফেব্রুয়ারি বেলুর মঠে মহাপুরুষ মহারাজ মহাসমাধিতে লীন হলেন। ভূতেশানন্দজি মহারাজ তখন মাদ্রাজে। মহাপুরুষের মহাপ্রয়াণ স্বাভাবিকভাবেই তার মনে এক বিরাট শূন্যতা এনে দিল। গুরু শারদানন্দজির অনেক স্নেহ তিনি পেয়েছেন, কিন্তু গুরুর সান্নিধ্যে বাসের সুযোগ তার বিশেষ হয়নি। কিন্তু মঠে আসার পর মা, বাবা, বন্ধু, গুরু সকলকে একাধারে সকলের স্নেহ, আশীর্বাদ ও শাসন একসঙ্গে পেয়েছেন মহাপুরুষ মহারাজজির কাছে। সুতরাং তাঁর প্রয়াণ বুকে বড় বাজল ভূতেশানন্দজির। তিনি মঠে চলে এলেন। মহাপুরুষজির দেহ থাকতেই পুনরায় উত্তরকাশীতে তপস্যায় যাওয়ার আকাঙ্ক্ষা ভূতেশানন্দজির মনে জেগেছিল। এই বিষয়ে মাদ্রাজে থাকতেই মঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাওয়া ঠিকও হয়েছিল, কিন্তু মহাপুরুষজির অসুস্থতার জন্য যাওয়া স্থগিত ছিল। মঠে তখন মহাপুরুষজির স্থলাভিষিক্ত হয়েছেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, অর্থাৎ গঙ্গাধর মহারাজ।
চার দিন পর গঙ্গাধর মহারাজকে ভূতেশানন্দজি বললেন, মহারাজ, আমার আগে থেকে ইচ্ছে ছিল যে উত্তরকাশীতে যাব, আপনার অনুমতি চাইছি। সে সময় বিহারে বিরাট আকারে ভূমিকম্প ত্রাণ শুরু হয়েছে মিশনের পক্ষ থেকে। সেবা কাজে স্বামী অখণ্ডানন্দজির আগ্রহ তো সর্বজন বিদিত। ভূতেশানন্দজির কথা শুনেই বিরক্ত হয়ে তিনি বললেন, তোমরা কি শ্মশানে রাজত্ব করার জন্য আমাকে সারগাছি থেকে ডেকে নিয়ে এসেছো? উত্তরকাশীটাশি যাওয়া হবে না। ভূতেশানন্দজি চুপ করে রইলেন। তখন মহারাজ বললেন, দেখো, বিহারে ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানি হয়েছে, বহু সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। সেখানে সেবা কাজ আরম্ভ হয়েছে, আমার সঙ্গে সেখানে সেবা করবে চলো। ভূতেশানন্দজি মহারাজ সানন্দে রাজি হলেন এবং বললেন, মহারাজ, বান্দা তৈয়ার হ্যায়। মহারাজের সঙ্গে তাদের ছিল অমনি সহজ সম্পর্ক। ব্যাস, শুনে মহারাজ একেবারে গলে গেলেন। তপস্যার অনুমতি মিলতে দেরি হলো না। গঙ্গাধর মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে 1934 সালের মার্চ মাসের একদিন উত্তরকাশীর পথে যাত্রা করলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। এবারেও তিনি 2 বছর তপস্যা করেন। প্রায় সমস্ত সময়টা ছিলেন উত্তরকাশীতেই, মাঝে শুধু গঙ্গোত্রী যমুনেত্রী ঘুরে আসেন। জীবনের শেষ প্রান্তে সেবকদের তপস্যার প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্যই বোধহয় বলতেন তার দৈনন্দিন তপস্যা সূচির কথা। ভক্তদেরকে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, রোজ রাত 2:30টায় উঠতাম, হাত মুখ ধুয়ে জপ ধ্যান করতাম। জপ বেশি নয়, ধ্যানই করতাম বেশি। পড়ব বলে প্রথমে ঋষিকেশের কৈলাস আশ্রম থেকে 2-4টে শাস্ত্রগ্রন্থ নিয়ে গিয়েছিলাম, সেগুলি পড়তাম। কিন্তু পরে মনে হলো আমি শুধুই তপস্যা করব বলে, ধ্যান জপ করব বলে গঙ্গাধর মহারাজকে বলে এখানে এসেছি। শাস্ত্রপাঠ তো অনেক হয়েছে, এখন শুধুই ধ্যান জপ। বইগুলি কৈলাস আশ্রমে ফেরত পাঠিয়ে দিলাম। আমার কাছে থাকলো শুধু কথামৃত, গীতা আর সঙ্গীত সংগ্রহ। ধ্যান জপ শেষ করে গীতা পড়তাম, তারপর সকাল 7টায় স্নান করতাম। স্নান করে আবার ধ্যান জপে বসতাম কিছুক্ষণ। সকাল 9টায় ছত্রে যেতাম মাধুকরী করতে। 10:30, 11টা নাগাদ ছত্র থেকে ভিক্ষা নিয়ে গঙ্গার ধারে বসে খেতাম। তারপর কুঠিয়ায় এসে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বসতাম ধ্যানে। বিকেলে কুঠিয়ার কাছে পাহাড়ের গায়ে সমতল জায়গায় কিছুক্ষণ পায়চারি করে আবার ধ্যানে বসতাম। রাত্রে খাওয়ার কোনো ব্যাপার ছিল না, একবেলাই খেতাম। 1 বছর ধ্যান করার পর একদিন মনটাকে লক্ষ্য করার ইচ্ছে হলো। মনটাকে একেবারে ছেড়ে দিলাম। দেখলাম মনটা ঠাকুরের পায়েই আছে। মুগ্ধ সেবকদের মধ্যে কেউ জিজ্ঞেস করলেন, মহারাজ, কি পেলেন এই তপস্যায়? ভূতেশানন্দজি মহারাজ উত্তর দিলেন, দিন রাত সবসময় একটা ভাবের মধ্যে থাকতাম, যাতে সেই ভাবটা বজায় থাকে সেই জন্য সবসময় সচেষ্ট থাকতাম। 1936 সালের মার্চ মাসে তিনি মঠে ফিরে আসেন। 1936 সালেরই এপ্রিলে তাকে শিলং কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত করলেন মঠ কর্তৃপক্ষ। কিছুদিনের মধ্যেই চেরাপুঞ্জি কেন্দ্রটি শিলং কেন্দ্রের অধীনে এসেছিল। শিলং কেন্দ্রে তিনি ছিলেন 1945 সালের আগস্ট মাস পর্যন্ত। এই সময় উত্তর পূর্বাঞ্চলের দরিদ্র ও উপজাতিদের মধ্যে তিনি দক্ষতার সঙ্গে সেবা ও ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন। ডিমাপুরে ব্রহ্মদেশের শরণার্থী শিবির পরিচালনা তার ওই সময়ের এক উল্লেখযোগ্য কৃতিত্ব। তার সময় শিলংয়ে 1938 সালে শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়। শিলং কেন্দ্রের হোস্টেল এবং ডিসপেন্সারি বিল্ডিংও তাঁরই সময় হয়েছে। 1945 সালের সেপ্টেম্বর মাসে তিনি রাজকোট আশ্রমের প্রধান রূপে কার্যভার গ্রহণ করেন। তখন থেকে 1966 সালের 14ই মার্চ পর্যন্ত সুদীর্ঘ 21 বছর তিনি রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন তখন রাজকোট কেন্দ্রের প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রায় 75,000 টাকা বাইরে ঋণ, পাওনাদাররা এসে ব্যতিব্যস্ত করে তুলছে। সেই চূড়ান্ত সংকট থেকে ধীরে ধীরে নিশ্চিতভাবে যে অসাধারণ দক্ষতায় রাজকোট আশ্রমকে তিনি তুলে এনেছিলেন তা কিংবদন্তি হয়ে রয়েছে।
শুধু যে আর্থিক দিক থেকে এই আশ্রমকে তিনি তুলেছিলেন তাই নয়, মর্যাদা ও জনপ্রিয়তায় এবং ভাব প্রচারের কেন্দ্র হিসাবে আশ্রমকে তিনি এক উল্লেখযোগ্য উচ্চতায় নিয়ে এসেছিলেন। তিনি প্রথম গুজরাটি ভাষায় স্বামীজির রচনা সমগ্র অনুবাদের পরিকল্পনা করেন এবং তাকে বাস্তবে সার্থক রূপদানও করেন। তিনি নিজে খুব ভালোভাবে গুজরাটি ভাষা আয়ত্ত করেছিলেন এবং স্থানীয় যোগ্য ব্যক্তিদের দ্বারা অনুদিত রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য স্বয়ং সম্পাদনা করতেন। গুজরাটি ভক্তরা বলতেন, আপনি আমাদের চেয়েও ভালো গুজরাটি জানেন। তার অধ্যক্ষতাকালে গুজরাটের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা আশ্রমের কাজ এবং রামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি গভীরভাবে অনুরক্ত ও শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গেও আশ্রমের সংযোগ নিবিড় হয়ে ওঠে। স্থানীয় ভাষায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সমগ্র গুজরাটে প্রচারিত হওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলে রামকৃষ্ণ ভাব আন্দোলন সুপ্রতিষ্ঠিত হয়। তার সময়ই রাজকোট আশ্রমের ছাত্রাবাস আরম্ভ হয়। পাশের জমিটি সংগৃহীত হয়। ডিসপেন্সারি বিল্ডিং এর উদ্বোধন করেন ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী হয়েও তিনি ছিলেন অত্যন্ত নিরভিমান। তাকে দেখে তার বিরাট শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্যের বিষয়টি কেউ ধারণা করতে পারত না, কিন্তু একটি ঘটনায় তার শাস্ত্রজ্ঞান এবং বৈদগ্ধ্যের কথা সমগ্র গুজরাটে সুপ্রচারিত হয়ে যায়। ঘটনাটি হলো, রাজকোটের এক বিখ্যাত প্রতিষ্ঠান একজন বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ করে বেদান্ত সম্পর্কে একটি ভাষণের আয়োজন করেছিলেন। পরবর্তীকালে সেই অধ্যাপক একজন বিতর্কিত ধর্মগুরু রূপে দেশ বিদেশে বিরাট প্রচারের আলো পেয়েছিলেন। আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভূতেশানন্দজি মহারাজকে সেই সভায় সভাপতিত্ব করার জন্য এসে ধরলেন। নিরভিমান ভূতেশানন্দজি মহারাজ সবসময় নিজেকে আড়ালে রাখতে ভালোবাসতেন, সুতরাং তিনি কিছুতেই যাবেন না, ওনারাও ছাড়বেন না। শেষ পর্যন্ত ওদের পীড়াপিড়িতে তিনি গেলেন এবং ওই সভায় সভাপতির আসন গ্রহণ করলেন। অধ্যাপক বেদান্ত সম্পর্কে যে প্রস্তুত ভাষণ দিলেন তাতে শ্রোতারা অত্যন্ত বিরক্ত হলেন, কারণ অধ্যাপক তার মতো করে বেদান্ত থেকে প্রসঙ্গ বিচ্ছিন্ন বিস্তর উদ্ধৃতি দিয়ে বেদান্তকে একটি ভ্রান্ত দর্শন বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু তিনি আমন্ত্রিত বক্তা, সেজন্য কেউ প্রতিবাদ করলেন না। তারা সকলেই অপেক্ষা করছিলেন সভাপতির অভিভাষণের জন্য। অবশেষে কোনো নোট ছাড়াই স্বামী ভূতেশানন্দজি মহারাজ শান্ত এবং ধীরভাবে একের পর এক যথাযথ উদ্ধৃতি সহ অধ্যাপকের প্রতিটি যুক্তি এবং বক্তব্যকে নস্যাৎ করে দিলেন। সেদিন তার অসাধারণ শাস্ত্রজ্ঞান, ক্ষুরোধার যুক্তি এবং প্রাঞ্জল গভীর বাগ্মিতায় সবাই মুগ্ধ হয়েছিলেন। প্রজ্ঞার সেই স্থির বিগ্রহের সামনে অধ্যাপক শুধু মৌনই হয়ে যাননি, সম্পূর্ণভাবে নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন। 1965 সালের ডিসেম্বরে স্বামী ভূতেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠের ওছি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য নির্বাচিত হন। পরের বছর অর্থাৎ 1966 সালের মার্চে তিনি মঠ ও মিশনের অন্যতম সহ সম্পাদক রূপে রাজকোট থেকে বেলুর মঠে চলে আসেন। একই সঙ্গে মিশনের ত্রাণ শিবিরের দায়িত্ব তাঁকে নিতে হয়। সেই সময় থেকে 1975 সালের এপ্রিলে সংঘের অন্যতম সহাধ্যক্ষ পদে বৃত হওয়া পর্যন্ত তিনি উভয় পদে থেকে একনিষ্ঠভাবে সংঘের সেবা করেন। মঠ ও মিশনের অন্যতম সহ সম্পাদক রূপে বেলুর মঠে তার দীর্ঘ 9 বছর অবস্থান সাধু ব্রহ্মচারী ও ভক্তদের কাছে ছিল এক আনন্দময় প্রেরণার উৎস। তার ধৈর্য, মৃদুভাষিতা, তার স্নেহময় ও দরদী ব্যক্তিত্ব, তার রবিবাসরীয় সহজ গভীর কথামৃত আলোচনা সকলকে তার প্রতি আকৃষ্ট করত।
তার জীবনের এই অধ্যায়টিতে তার মধ্যে সাধু ব্রহ্মচারীরা এমন একজন অভিভাবককে পেয়েছিলেন যিনি সতর্ক করেন কিন্তু শাসন করেন না, সংশোধন করেন কিন্তু সেই সংশোধনের মধ্যে রুক্ষতা বা রূঢ়তার লেশমাত্র থাকে না। ওই সময় মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ। তাকে সবাই একজন কঠোর প্রশাসক হিসাবেই জানতেন। দুজনে একই বছর সঙ্গে যোগদান করেছেন, ব্রহ্মচর্য তাদের একই সঙ্গে, সন্ন্যাসও প্রায় তাই। বয়সে অবশ্য গম্ভীরানন্দজি মহারাজ ছিলেন ভূতেশানন্দজি মহারাজের চেয়ে 2 বছরের বড়। তিনি সেই সময় অন্যতম সহ সম্পাদক স্বামী চিতাত্মানন্দজিকে বলে রেখেছিলেন, যদি কাউকে বকাবকি করার প্রয়োজন হয় তাহলে আমার কাছে পাঠাবে, আর যদি বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে বলতে হয় তাহলে স্বামী ভূতেশানন্দর কাছে পাঠাবে। একবার একজন সাধুকে কোনো কারণে চিতাত্মানন্দজি খুব বকেছেন। তারপর সাধুটি দুপুরে প্রসাদ পেতে গেছেন। ভূতেশানন্দজি এবং চিতাত্মানন্দজি অফিসে একই ঘরে বসতেন। সাধুটি চলে যাওয়ার পর ভূতেশানন্দজি চিতাত্মানন্দজিকে তার স্বভাবসুলভভাবে বললেন, দেখো অলপি, অর্থাৎ চিতাত্মানন্দজির পূর্বাশ্রমের নাম, সাধুটি যা দোষ করেছে তুমি ওকে তার চেয়ে অনেক বেশি বকেছ। প্রসাদ পাওয়া শেষ হলে সাধুটির কাছে খবর গেল অলপি মহারাজ তাকে ডাকছেন। বকুনি খেয়ে সাধুটির এমনিতেই মন খারাপ ছিল। তিনি ভাবলেন, আবার কি হলো, আবার দেখছি ভাগ্যে বকুনি জুটবে। সাধুটি এলে এবার অলপি মহারাজ বড় ভাইয়ের মতন তাকে বললেন, দেখো হে, স্বামী ভূতেশানন্দজি আমাকে বললেন তোমাকে আমি বড় বেশি বকেছি, এখন যাও, কিছু মনে করো না। প্রশাসনে ভূতেশানন্দজি মহারাজ যেমন এক স্নিগ্ধতার মাত্রা যুক্ত করেছিলেন, তেমনি মিশনের ত্রাণ বিভাগের পরিচালক রূপে তাঁর নেতৃত্বে ত্রাণ সেবার কাজেও এসেছিল উল্লেখযোগ্য ব্যাপকতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিশাল সংখ্যক উদ্বাস্তু ভারতে এসেছিল, তাদের জন্য বিরাট আকারে ত্রাণ কার্য তাঁরই নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল। মিশনের ইতিহাসে বিরাট ব্যাপ্তির ত্রাণ কার্যগুলির মধ্যে এটি বিশেষ উল্লেখযোগ্য। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ তার কার্যকলাপের মধ্যে বেশ কয়েকবার খরা, বন্যা, ভূমিকম্প প্রভৃতি নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। প্রত্যেকবার দুর্দশাগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার নেতৃত্বে মিশনের সাধু ব্রহ্মচারীরা ঝাঁপিয়ে পড়েছেন। প্রশাসনিক ও ত্রাণ কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে চলছিল তার প্রিয় শাস্ত্র চর্চাও। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে তিনি উপনিষদের ক্লাস নিতেন। তার উপনিষদের ক্লাস ছিল অত্যন্ত সরস এবং উপভোগ্য। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদদের অনেকের সঙ্গ করার এবং মঠের আদি পর্বের জীবনযাত্রার সঙ্গে সুপরিচিত থাকার সুবাদে তার ছিল স্বর্ণময় স্মৃতির ভাণ্ডার। সেই ভাণ্ডারকে তিনি উপনিষদ ব্যাখ্যা প্রসঙ্গে উজাড় করে দিতেন। ফলে ক্লাসগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠত। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তাঁর অসাধারণ শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্যের জন্য সর্বজন বিদিত হলেও শাস্ত্রের কোনো বিষয়ে তার সন্দেহ বা সংশয় এলে তিনি ভূতেশানন্দজিকে জিজ্ঞেস করতেন। গম্ভীরানন্দজি ভূতেশানন্দজিকে বলতেন, আমার ডিকশনারি। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ পূর্ববঙ্গের লোক বলে কথামৃততে উল্লেখিত অনেক শব্দ বুঝতে পারতেন না। ওই রকম ক্ষেত্রে তিনি বলতেন, আমার ডিকশনারিকে ডাকো। শাস্ত্রাদি ব্যাখ্যা, কথামৃত ব্যাখ্যা তার সহ সংঘাধ্যক্ষ পদে বৃত হবার পর অধিকতর ব্যাপকতা লাভ করে। শাস্ত্র আলোচনায় তার এমন আনন্দ ও তৃপ্তি হতো যে কাঁকুরগাছি ও বেলুর মঠে অনেক সময় ডাক্তার ও সেবকদের নিষেধ অগ্রাহ্য করে তিনি সাধু ও ভক্তদের বিভিন্ন শাস্ত্রীয় প্রশ্নের আলোচনায় মেতে উঠতেন। 1975 সালের এপ্রিল মাসে যোগোদ্যান মঠে আসেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। একই সঙ্গে তিনি যোগোদ্যান মঠেরও অধ্যক্ষ নিযুক্ত হন। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়। সেই কথা থাকছে আমার পরবর্তী ভিডিওতে।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।